শুরু করেছি ডার্ক সাইড, লেখনীতে জাবিল ফোরকান। পর্ব সংখ্যা ৪। হাত ঘড়িতে সময় রাত 11:30। কনকনে একটি হাওয়া বইছে। আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে আগামী 72 ঘন্টার মধ্যে দেশের উপর দিয়ে বয়ে যেতে পারে একটি ঘূর্ণিঝড়, যা লোকালয়ের এলাকাভেদ সমুদ্র বন্দর সমূহে জারি করা হয়েছে 7 থেকে 10 পর্যন্ত বিপদ সংকেত। সেই ঝড়ের আভাস স্বরূপে যেন প্রকৃতি জুড়ে আজ ঝড়ো হওয়া বয়ে চলছে হিমশীতল চাদর উড়িয়ে। রাজধানী ঢাকার বর্তমানে চলছে 8 নম্বর বিপদ সংকেত। মধ্যরাতের পরিবেশ ক্রমশ হয়ে উঠছে উত্তাল। এর মাঝে দ্রুত এগিয়ে যাচ্ছে রোজা। আগামীকাল দাদুর সঙ্গে দেখা করতে যাবে বলে আজ তার জন্য কিছু নতুন পোশাক এবং অবসর কাটানোর উদ্দেশ্যে পছন্দ কয়েকটি বই কিনেছে সে। সবকিছু আসাদ উদ্দিনের কাছ থেকে সেদিন পাওয়া 10,000 টাকা দিয়ে। প্রথমে ভেবেছিল নিজের হাত খরচের জন্য রেখে দেবে, মাসকারি হয়ে যাবে, কিন্তু পরবর্তীতে দাদুর জন্য খরচকেই প্রাধান্য দিয়েছে। আজ বাড়িওয়ালার সামনে পড়লে আর রক্ষা থাকবে না। ভাবতে ভাবতে অত্যন্ত দ্রুত এগোনো সত্ত্বেও ক্রমশ গতি বৃদ্ধির চেষ্টা করতে থাকলো রোজা। তাতে হাঁপিয়ে উঠছে সে, ঘেমে যাচ্ছে শরীর। শীতল বাতাস বইতে একটুখানি মুক্তি। রোজার বিল্ডিংটা সাপের মতো পেঁচিয়ে চলা অলিকেরির ভেতরে গুনে গুনে 7টি গলি পেরোতে হয়, আর গলিগুলো কেমন চাপা এবং ঘিনি ধরনের। যদিও সবই নেই আশেপাশে, শুধুমাত্র মনে মনে কিছু টং দোকান এবং মুদি দোকান। গভীর রাতে এই গলির মাঝে কেউ মেরে ফেলে রেখে গেলেও কেউ টের পাবে কিনা সন্দেহ। ঢোক গেলে জোরপূর্বক নিজের অশুভ চিন্তাসমূহ দূরে সরিয়ে রাখলো রোজা। যত ভাববে তত আতঙ্কিত হয়ে উঠবে। তা করে কাজ নেই। 5ম গলি পার হয়ে রোজা 6ষ্ঠ গলিতে পা রাখতে সামনের দৃশ্য দেখে থমকে পড়তে বাধ্য হলো। এই গলি সব থেকে নির্জন। চাপা পাথরের ওপাশে আগে একটি ছোটখাটো গার্মেন্টস ফ্যাক্টরি ছিল, যা দুর্বল স্থাপনের কারণে গত বছর ধ্বংসে পড়ে। কোনো মেরামতের দায়িত্ব নেই মালিক পক্ষ। হতাহত কিছু হয়েছিল, কিন্তু ক্ষমার তার দাপটে সেসব ঝামেলা থেকে পার পেয়ে গিয়েছে তারা। মিডিয়া কোনো প্রকার নিউজ কাভারেজ করেনি এই অবৈধ স্থাপন এবং সংঘটিত দুর্ঘটনা সম্পর্কে। এমনি কি হয়? তুচ্ছ শ্রমিকের জীবন কোনো মূল্য রাখে না আভিজাত্য মোড়ের মালিকের অন্তরে? বর্তমানে কারখানাটি এক প্রকার বিধ্বস্ত অবস্থান দায়মণ্ড। দিনের বেলাও দেখলে মনে হয় যেন ভূত প্রেতার মতো পরাশক্তিদের আড্ডাখানা। তবে আজ সে কারখানা নয়, বরং ভিন্ন একটি দৃশ্য নজর কেড়েছে রোজার। বিপরীত প্রান্তে থেমে আছে একটি বাইক। কোনো প্রকার আলো ব্যবস্থা না থাকে, শুধুমাত্র রাত্রির নক্ষত্র উজ্জ্বলেতে যতটুকু দর্শন সম্ভব হলো তাতে রোজা অনুধাবন করল বাইকটি অ্যাপ্রিলিয়ার RS4 কিংবা হোন্ডা CBR, যেসবের মূল্য বাংলাদেশি টাকায় 4,80,000 থেকে শুরু করে 5,75,000 পর্যন্ত। এই সম্পর্কে জানার কারণ, অবসরে বসে যেহেতু ইউটিউবে ভিডিও ঘাটাঘাটি করা, তাছাড়া অদ্ভুত হলেও সত্য ছোটবেলা থেকে বাইকের প্রতি অদ্ভুত একটা ঝোঁক ছিল তার। যদিও কোনোদিন চালানো তো দূরের থাক, চড়া পর্যন্ত সম্ভব হয়ে ওঠেনি তার পক্ষে। কিন্তু এই তল্লাটে এত দামি বাইক নিয়ে কারো ঘুরঘুর করার কথা নয়। ভাবতের বাইকের পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা লম্বাদেহী মানুষটাকে চোখে পড়ল রোজার। হেলমেট পরিধান করে থাকায় কিছুই বোঝা যাচ্ছে না, শুধুমাত্র পরনে রয়েছে বাইক স্যুট, তাই প্রদূষিত হচ্ছে। এ কে? এখানে কি করছে? এভাবে দাঁড়িয়েই বা আছে কেন মাঝগলিতে? প্রশ্নগুলো উত্তর কোনোদিন পাওয়া সম্ভব নয়। রোজা মাথা হেলিয়ে এগোলো। তার হাত সহসাই ঢুকে পড়ল ব্যাগের ভেতর। সেখানে থাকা মরিচ গুঁড়া মিশ্রিত লিকুইড স্প্রে বোতলটা সে চেপে ধরল। সতর্কতা অবলম্বন জরুরি। নিঃশব্দে মাথা নিচু করে দ্রুত সে পেরিয়ে গেল বাইক এবং আরোহীকে। কয়েক কদম এগোনোর পরে এক্সকিউজ মি থমকে পড়ল রোজা, তবে পিছু ঘুরল না। অনুভব করল আরোহী ক্রমশ তার নিকট এগিয়ে আসছে। আপনি কি বলতে পারবেন সোনবাহান মঞ্জিলটা কোন দিকে? এখানে এত গলি যে গুলিয়ে ফেলেছি, গুগল ম্যাপও হার মেনে গিয়েছে।
অরোহীর কণ্ঠস্বর ভীষণ উৎফুল্ল শোনালো, যেন সে অলিগলির মাঝে এক প্রকার হারিয়ে গিয়েছে। এটি তার জন্য ভীষণ উপভোগ্য ব্যাপার। রোজা ফিরে তাকালো। আরোহী বর্তমানে তার থেকে হাত দুয়েক দূরে অবস্থানরত। হেলমেট এখনো পরনে, তার দরুন চেহারা দেখা যাচ্ছে না। এখানে সোবহান মঞ্জিল বলে কোনো বাড়ি নেই। সোবহান ভিলা বলে একটি দোতলা ভবন রয়েছে। আপনি সেটা 4 নম্বর গলিতে ফেলে এসেছেন। দ্রুত কণ্ঠে সমাপ্ত করে রোজা উঠে উঠে হাঁটতে আরম্ভ করলো। কিন্তু মাত্র এক কদমের মাথায় অতর্কিতে তার কাঁধে হাত রেখে তাকে কাছে টেনে নিল অরোহী। সঙ্গে সঙ্গে অরোহীর শক্ত সমর্থন শরীরের পাশাপাশি নিজের ঘাড় বরাবর একটি ধাতব স্পর্শ অনুভব করল রোজা। পিস্তল। অদ্ভুত একটি হাসি শব্দ ভেসে এলো। তাতে রোজা সম্পূর্ণ জমে গেল নিজের জায়গায়। সে নিশ্চিত একটুখানি নড়লেই তার সমাপ্তি। অরোহীর হেলমেট ছুঁয়ে যাচ্ছে তার গালে। হাজার চাওয়া সত্ত্বেও ঝটকা দিয়ে নিজেকে ছাড়াতে না পেরে ব্যাগের ভেতর স্প্রে বোতলে আরো চেপে বসল রোজার আঙুল। তোমার এক রাতের মূল্য কত? কণ্ঠস্বরটি একই সঙ্গে কঠোর অথচ অনিরুদ্ধ শোনালো। শরীর না হেলিয়ে শুধুমাত্র মাথা কাত করে চাইল রোজা। হেলমেটের গ্লাসে অপর পাশ থেকে তার উদ্দেশ্যে চেয়ে রয়েছে জল জলে একজোড়া টানা টানা চোখ। 5,000 দেব। ওয়াই ডু ইট সে? ওয়াই ডু ইউ সে? একটি ঢোক গেল রোজা। তার হৃদস্পন্দন থমকে পড়েছে। সমস্ত শরীর ক্রমশ হিম হয়ে আসছে আতঙ্কে। তবুও হাল ছাড়বার পাত্রী সে নয়। গত কয়েকদিনে তার জীবনে যেসব অপ্রত্যাশিত ঘটনা ঘটে গিয়েছে, তাতে তার অভ্যন্তরের সাহস নামক গুণটি রীতিমতো দুঃসাহসে পরিণত হয়েছে। আপনি আমার সাথে এক রাতের জন্য আসেননি, এসেছেন আমাকে তুলে নিয়ে যেতে। পিস্তলের নলে দৃষ্টি রেখে নির্বাক কণ্ঠে জানালো রোজা। যদিও তার কণ্ঠ কিঞ্চিত কাঁপছে, তবুও তা যথেষ্ট নিয়ন্ত্রিত শোনালো। আন্দাজের ভরে করে চারটি চেলেছে রোজা। ভাবেনি অরোহী তাকে স্বীকৃতি জানাবে। ও মাই, হাউ ইন্টেলিজেন্ট ইউ আর! বাইকের উপর পা তুলে বসে হেসে বলল আরোহী। সে বর্তমানে রোজাকে পিস্তলের মুখে রাখেনি। সেটি শোভা পাচ্ছে তার ডান হাতে। কিন্তু নির্দেশনা স্পষ্ট, রোজা উল্টাপাল্টা কিছু করতে চাইলে তাকে খালাস করতে আরোহী 1 মিনিটও ব্যয় করবে না। এখন নিজ দায়িত্বে বাইকে বসবে নাকি ভিন্ন পন্থা অবলম্বন করতে হবে? প্রশ্নটি করে আরোহী নিজের হেলমেট খুলে ফেলল। তাতে প্রথমবারের মতো তার চেহারা দৃষ্টিগোচর হলো। রোজা এক দৃষ্টে তাকিয়ে থাকলো। হেলমেট বেরিয়ে আসতে নক্ষত্রের আলোয় উদ্ভাসিত হয়ে উঠল বাদামি কালো মিশ্রিত বর্ণের চুল, চন্দন ফর্সা ত্বক, আবৃত চেহারার নিখুঁত অঙ্গভঙ্গি, নাকের উপরে টানা টানা চোখ। চোখের ঠিক নিচে এক কিনারে একটা ছোট্ট আঁচিল। সিল্ক চুলগুলো তার কপালে ছড়িয়ে রয়েছে। তাতে ঢাকা পড়ে গেছে কালো ভ্রু জোড়া। প্রথমবার দেখলেই বোঝা যায় আলাদা একটা স্টাইলের অধিকারী এই মানুষটি। তার এক কানে ঝুলন্ত লম্বাটে চেন দুলছে। চেন দুলটা সেই কথাই জানান দেয়। রোজাকে একদৃষ্টে তাকিয়ে থাকতে দেখে লক্ষ্য করে মুক্তের মতো দাঁত বের করে ঝকঝকে একটা হাসি উপস্থাপন করল সে। তারপর কপালের চুলে হাত বুলিয়ে বলল, শুধুমাত্র আমার চেহারার দর্শনেই যে কেউ স্বইচ্ছায় বাইকে উঠে বসবে, কিন্তু প্রত্যেকের জন্য এই জায়গা বরাদ্দ নয়। বাইকের পেছনে সিটে চাপ দিয়ে ইশারা করলো আরোহী। রোজা ভ্রু কঞ্চিত করে ফেলল। ছেলেটি অত্যন্ত সুদর্শন, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু কাউকে নিজের সৌন্দর্য দিয়ে এভাবে অবাধ উপস্থাপন করতে সে কোনোদিন দেখেনি। তার চেহারা নিয়ে সে খুবই আত্মবিশ্বাসী, তাই স্পষ্ট। আমার কাছে কি চান? আমি অতি সাধারণ এক মেয়ে। কি লাভ হবে আমাকে তুলে নিয়ে গিয়ে? রোজা প্রশ্ন ছুড়ে আরোহী যেন বিরক্ত হলো। ঝাঁপ দিয়ে বাইক থেকে নেমে অগ্রসর হলো। সাধারণত কি অসাধারণ তা তো সময় বলে দেবে। তৎক্ষণাৎ কাজটা করার সিদ্ধান্ত নিল রোজা। তার বুক দূর দূর কাঁপছে, সমস্ত শরীর অবশ্যই আসতে চাইছে, কিন্তু সে এত জোরে এত সহজে হাল ছাড়তে রাজি নয়। আরোহী তার কাছে পৌঁছাতেই রোজা অতর্কিতে নিচের স্প্রে বের করে স্প্রে ছুড়ে দিল তার মুখ বরাবর। কিন্তু তার গতির তুলনায় ক্ষিপ্র আরোহী প্রতিক্রিয়া করল তৎক্ষণাৎ। মাথা নুয়ে রোজার বাহু চেপে ধরে মুহূর্তে স্প্রে বোতলটা ফেলে দিল। তার পায়ের কাছে পড়তে এক লাথিতে ছিটকে পাঠিয়ে দিল অজানা ঠিকানায়। তুমি খুব দুষ্টু দেখছি মেয়ে।
কথাটা হাস্যোজ্জ্বল চেহারায় বললেও রোজার বাহুতে তার জোর চাপই বলে দিল সে কতটা বিরক্ত কিংবা ক্রোধিত হয়েছে। রোজাকে ঘুরিয়ে নিজের সঙ্গে চেপে ধরে তার কানের কাছে ফিসফিস করে করলো, মনে হচ্ছে একটু বেশি স্নো করে ফেলেছি, তাই এমন দুঃসাহস দেখানো হচ্ছে। আমাকে ছেড়ে দিন, আমি চিৎকার করবো কিন্তু। হুশ, একদম চুপ। আমার উপর কিন্তু প্রয়োজনে খুন করার অর্ডারও আছে। পিস্তলের নলটি এসে ঠেকল রোজার গলা বরাবর। এক শীতল শিহরণ খেলে গেল তার শিরদাঁড়া জুড়ে। তবে এই কি শেষ? প্রথমে নৃশংস এক হত্যাকাণ্ডের সাক্ষী হওয়া, সাজেক ভ্যালি পর্যন্ত গিয়ে মানুষ হত্যায় সহযোগিতা করা, আর এখন অপহরণ। কি হচ্ছে তার জীবনে? এখনো বাইকে উঠবে নয়তো। বলতে বলতে হঠাৎ থমকে গেল অরোহী। রোজার সঙ্গে সে এক প্রকার লেপ্টে থাকার দরুন তার শারীরিক কম্পন স্পষ্ট টের পেল রোজা। মাথা উঁচু করে আরোহীর চোখ জোড়ায় এক অভাবনীয় দৃষ্টি লক্ষ্য করল সে। সেই দৃশ্যের উদ্দেশ্য অনুসরণ করে চাইতে দৃশ্যপটের তৃতীয় ব্যক্তির উপস্থিতি আবিষ্কার করল রোজা। গোলের একদম মুখ প্রান্তে ভাঙা দেওয়ালের পাশে দনায়মান কেউ, ঠিক পাশেই ঝুলন্ত একটি মাত্র টিমটিমের বাতির হলদে আলোতে তার অবয়ব দৃষ্টিগোচর হচ্ছে স্পষ্ট। ব্যাগি জিন্স এবং টি শার্ট পরনে, মাথা আবৃত ক্যাপে, চেহারার আড়ালে রয়েছে ফেস মাস্কের অন্তরালে, যা সম্পূর্ণ গিরিবাদেশ পর্যন্ত ঢেকে রেখেছে। অদ্ভুত কোনো কারণে অবয়বটি রোজার ভীষণ পরিচিত ঠেকল। মিলিয়ে নেওয়ার চেষ্টা করল সে। সব প্রশস্ত কাঁধ, চাপা কোমর, ত্রিভুজাকৃতির শারীরিক অবকাঠামো। রোজার মস্তিষ্ক যেন উপলব্ধি কার্যক্রম বন্ধ করে দিল সহসায়। আসমান! যতই ভুল হোক না কেন, তার কৃষ্ণ গহ্বরে নেই শোষণ ক্ষমতার সম্পূর্ণ আঁখিজোড়ার হিংস্রতর এক রক্তপিশাসু দৃষ্টি রোজা কোনোদিন ভুলতে পারবে না। আসমান এখানে কি করছে? কিভাবে এসেছে? কেনই বা এসেছে? এসব প্রশ্নের উত্তর লাভের কোনো প্রকার অবকাশ নেই আপাতত। রোজার আগে বর্তমান পরিস্থিতি থেকে মুক্তি লাভ করতে হবে। অরোহী তৃতীয় ব্যক্তির উপস্থিতিতে ভড়কে গিয়েছে এই সুযোগ। শরীরের সবটুকু শক্তি একত্রিত করে রোজা ঝটকা দিয়ে উঠল। তাকে ছাড়তে বাধ্য হলো অরোহী। ছিটকে গেল পেছনে। সময় নষ্ট ব্যতীত ছুটে গেল রোজা, কিন্তু তার পরনে ওড়না দুই প্রান্ত একত্রে নিজের হাতে মুঠোয় আবদ্ধ করে নিয়ে টান দিল অরোহী। তাতে ছিটকে রোজা পড়ল তার বাইকের উপর। মাথা ঠুকে গেল তার শীতল ধাতুতে। ওড়নাটি দিয়ে তার কণ্ঠ পিছিয়ে ফেলল অরোহী। ঘাড়ে হাত রেখে চেপে ধরে রাখল। উবু হওয়ার অবস্থা। রোজা একটুখানি আশায় চাইল আসমানের দিকে। সে কি রোজাকে চিনতে পেরেছে? যদিও নাবিলের হত্যার ঘটনাটির প্রায় 1 মাস পেরিয়ে গিয়েছে, কিন্তু 1 মাস ভোলার কথা নয় নিশ্চয়। সে কি রোজাকে মানুষ হিসেবে হলো একটু সাহায্য করবে না? উল্টো ঘুরে গেল আসমান। রোজাকে হতবিম্বল করে দিয়ে সে পুনরায় গলির অভিমুখে হাঁটতে আরম্ভ করল, যেন কিছুই হয়নি, কোনো দৃশ্য সে উপলব্ধি করেনি। ক্রোধ এবং হতাশায় রোজার নয়ন অশ্রু জমল। দুহাত মুষ্টিবদ্ধ করে সে নিজেকে নিয়ন্ত্রণ আপ্রাণ চেষ্টা করল। কার কাছে কি আশা করেছিল সে? একজন পশুর কাছে মনুষ্যত্ব আশা করা মহাবোকামি নয় কি? আসমান, প্লিজ! কোনো কিছু বুঝে ওঠার আগে রোজার কণ্ঠ থেকে নির্গত হলো সাহায্যের সর্বশেষ আবেদনটি। পরক্ষণে রোজা নিজের মুখে নিজে হাত চাপা দিল। কার কাছে সাহায্য চাইছে সে? যে সব দেখো মুখ ফিরিয়ে নিল তার কাছে? এতটা অধপতন তার কবে ঘটল? অবশ্য ততক্ষণে একসঙ্গে দুটি ঘটনা ঘটে গিয়েছে। গলির মুখে প্রায় আড়াল হয়ে যাও আসমান থমকে দাঁড়িয়েছে, যদিও এখনো পেছনে ঘুরে তাকায়নি। অপরদিকে রোজাকে ধরে রাখা অরোহী স্থির হয়ে গিয়েছে। হাতের বাঁধনে তার ঢিলে হয়ে এসেছে অনেকখানি। ব্যাপার কি? রোজা মাথায় গেলিয়ে তার চোখে অবিশ্বাস এক বিস্ফোরিত দৃশ্য দেখতে পেল। আসমান ভাই, তুমি? অদ্ভুত হলেও সত্য। আরোহী এরপর হঠাৎ করে রোজার উপর থেকে নিজের সবটুকু আগ্রহ যেন হারিয়ে ফেলল। তার সমস্ত আগ্রহ কেন্দ্রবিন্দু ভূত হলো আসমানের উপর। গলির প্রান্তে তখনও পিছন ঘুরে দায়মান আসমান। আরোহী রোজাকে ছেড়ে কয়েক কদম অগ্রসর হলো। আসমান ভাই, আমি নিহাত। ঘুরে তাকালো আসমান। কোনো প্রকার শব্দ উচ্চারণ না করে চুপচাপ এগিয়ে আসলো সামনে। অপরদিকে
পালানোর সক্ষম সুযোগ পাওয়া সত্ত্বেও দ্বিধান্বিত অবস্থায় বাইকের পাশে দাঁড়িয়ে থাকলো রোজা। ব্যথায় তার কপালটা টনটন করেছে, গলাও চাপ পড়েছে। তবুও সে সেসব ভুলে চেয়ে আছে তার জীবনের সম্পূর্ণ অপ্রয়োজনীয় দুজন পুরুষের অদ্ভুত আচরণের দিকে। পরিস্থিতির উত্তেজনায় পালানোর চিন্তা যেন তার মাথা থেকে বেমালুম বেরিয়ে গেছে। আসমান নিহাত নামক বাইক আরোহী 3 হাত দূরে থমকে দাঁড়াতে একে অপরের মুখোমুখি হলো তারা। নিহাত আসমানের তুলনায় কয়েক ইঞ্চি লম্বা। সে যাই হোক, অদ্ভুতভাবে আসমানের সামনে দাঁড়িয়ে ক্রমশ তার নয়ন ভিজে উঠতে শুরু করেছে। ভগ্ন কণ্ঠে সে আসমানকে আপাদমস্তক পর্যবেক্ষণ করে সে বলল, তুমি বেঁচে আছো আসমান ভাই? আমি ভেবেছিলাম। জবাব দিল না আসমান, শুধু নির্বাক ভঙ্গিতে তাকিয়ে রইল নিহাদের দিকে। নিহাদ অতি দ্রুত নিজের আবেগ নিয়ন্ত্রণ করে পেছনে রোজার দিকে চাইল। তাকে উদ্দেশ্য করে আসমানকে জিজ্ঞাসা করল, ওকে চেনো? হ্যাঁ, এক শব্দে উত্তর করলো আসমান। তাতে অদ্ভুত স্বস্তি পেল রোজা। যাক, অন্তত অস্বীকার করেনি। নিহাত কিছুক্ষণ সময় নিল, যেন কিভাবে কথা বলবে গুছিয়ে উঠতে পারছে না। আচ্ছা, ভাবনার বিষয়, নাবিল এবং এই নিহাদ উভয় আসমানকে দেখার পর সর্বপ্রথম অবিশ্বাস প্রকাশ করেছিল বেঁচে আছে বলে। এর অর্থ কি? বাকি সকলের কাছে কি আসমানের বর্তমানের মৃত্যু? চিন্তাটি সহসা গোত্র খেয়ে গেল রোজার মস্তিষ্কে। তুমি জানো এই মেয়েকে আমি কেন তুলে নিয়ে যেতে এসেছিলাম? নিহাত প্রশ্নটি করল বহু ভাবনা চিন্তার পর। বোধহয় ব্যক্তিগত কিছু এখনই জিজ্ঞাসা করতে ইচ্ছুক নয়। আসমানের দৃষ্টি এক মুহূর্তের জন্য অপিত হলো রোজার উপর। তারপর পুনরায় এক শব্দে উত্তর দিল সে, আটকে উঠল রোজা। আসমানের থেকে একটি দুটো শব্দ ছাড়া বিশ্লেষণ পাওয়া অসম্ভব। তাই সে সহসাই আঁকড়ে ধরল নিহাদের বাহু। কে পাঠিয়েছে আপনাকে? কেন তুলে নিয়ে যেতে চান আমাকে? চাচ্ছিলাম, কিন্তু বর্তমানে আর চাই না। মৃদু হেসে রোজার দিকে তাকালো নিহাদ। নিজের বাহুখানা ছাড়িয়ে নিজে আসমানের দিকে ফিরল সে। অপরদিকে রোজা শুধুমাত্র বিস্ময় প্রকাশ ব্যতীত আর কিছুই করতে বর্তমানে সক্ষম নয়। আমি আন্দাজ করছি নাবিল কাইসারের মৃত্যুর পেছনে রহস্য তোমার মাঝেই নিহত আসমান ভাই। যথারীতি জবাব নেই। ওই একই ভঙ্গিতে দণ্ডায়মান আসমান। একটি নিঃশ্বাস ফেলে নাক চুলকে নিহাত জানালো, পরিস্থিতি বর্তমানে জটিল। নিজের পুত্রকে অস্থির বাদশাহ সাহেব এত সহজে তিনি নিস্তার দেবেন না। তুমি নিশ্চয় জানো কেবি গ্রুপের ক্ষমতার শিকড় কতদূর বিস্তৃত। এক পলক রোজার দিকে চেয়ে নিহাত যুক্ত করল, এই মেয়ের জীবন বর্তমানে সংকটপূর্ণ। যে কোনো মূল্যে সত্য উদ্ঘাটন করবে কেবি গ্রুপ। আমি আজ চলে যাচ্ছি, মনে রেখো কেবি গ্রুপের হিট টিমের আমি ছাড়াও আরো বহু সদস্য রয়েছে, এবং তাদের টার্গেটের পরিণত কি হয় সে সম্পর্কে তোমার থেকে ভালো আর কেউ জানে না। এইটুকুই। উল্টো ঘুরে গেল নিহাদ। হনহন করে চলে গেল নিজের বাইকের উদ্দেশ্যে। অতঃপর কোনো প্রকার বিদায় বাহিত মৃদু গর্জন তোলে তার বাইকটি গলি পেয়ে ধীরে ধীরে আড়াল হয়ে গেল দৃষ্টির সীমানা থেকে। নিহাদ চলে যাওয়ার পরপরই নড়ে উঠল রোজা। এতক্ষণে যে তার হুঁশ ফিরেছে। কি বলে গেল ছেলেটা? কেবি গ্রুপ তার খোঁজ করছে, নাবিলের মৃত্যু নিয়ে সন্দেহ করছে। মুহূর্তে রোজার হৃদয় শীতল আবহাওয়া ছড়িয়ে পড়ল। এখন কেবি গ্রুপের সঙ্গে টেক্কা দেওয়ার সামর্থ্য তার নেই। সে অতি সাধারণ এক রমণী মাত্র। অন্যদিকে ক্ষমতাশালী কেবি ইন্ডাস্ট্রিজ অর্থের জোরে চাইলে যে কোনো কিছুই হাসিল করতে পারে। চট করে আসমানের দিকেও তাকালো রোজা। না চাইতেও তার ঠোঁটছাড়া ফাঁক হলো। কম্পিত কণ্ঠে সে উচ্চারণ করলো, এখন কি হবে? কাঁধ উঁচু করে আসমান বোঝালো সে জানে না। এইটুকু প্রদর্শন করে সে পুনরায় উল্টে ঘুরে গেল। উদ্দেশ্য স্থানটি পরিত্যাগ করা। রোজার কি হলো সে বলতে পারবে না। ক্রোধে বশবর্তী হয়ে সে খপ করে চেপে ধরল আসমানের হাত। কোথায় যাচ্ছেন আপনি? সবকিছু আপনার দোষ। থামলো আসমান। মাথা হেলিয়ে তাকালো রোজার দিকে। তার প্রজ্বালিত কালো দৃষ্টির মাঝে অদ্ভুত এক পরাশক্তি যেন উকি দিচ্ছে। ডোন্ট। ঝটকা দিয়ে নিজের হাত ছাড়িয়ে নিল আসমান। তার দৃশ্যমান চেহারা অংশে ভ্রুজগার অস্বাভাবিক কুচকে স্পষ্ট তার বিরক্তি এবং ঘৃণা প্রকাশ পাচ্ছে। রোজা স্বয়ংক্রিয়ভাবে এক কদম দূরে সরে দাঁড়ালো। যদি আপনি আমাকে ওই কাজে বাধ্য না করতেন তাহলে। ন্যাকা কান্না কাঁদবেন না। আপনি 5 লাখ টাকা নিয়েছেন,
লাভ ছিল বলেই করেছেন। আসমানের অনুভূতিহীন গম্ভীর কণ্ঠস্বরে রোজার চোখে জমাকৃত অশ্রুফোঁটা উপচে প্রবাহিত হওয়ার পূর্বে সে জোরপূর্বক তা মুছে নিল। আমার কি হবে এখন? জানি না। ভাবনা ছাড়াই এক সপ্তাহে উত্তর দিল আসমান। জবাব শুনে রোজার অধরে বিষণ্ণ হাসি ফুটে উঠল। জগতে মানুষ সর্বদাই একলা, তার নিজের পথ নিজেকেই চলতে হয়। হৃদয়ের ঘূর্ণিপাক খেলে গেলেও দীর্ঘ প্রশ্বাস নিয়ে নিজেকে শান্ত রাখল রোজা। জীবনের সংগ্রাম লড়াই করতে করতে তার ইন্দ্রিয় যেন সবকিছুতে অভ্যস্ত হয়ে পড়েছে। আসমানকে আর কিছু বলার ইচ্ছা শক্তি হারিয়ে ফেলল রোজা। তাকে পাশ কাটিয়ে চলে গেল গলির অপর প্রান্তের দিকে। আপনি ওদিকে কোথায় যাচ্ছেন? আপনার বাড়ি তো এইদিকে। পেছন ঘুরল রোজা। আপনি কিভাবে জানলেন আমার বাড়ি কোথায়? জবাব নেই। এই দানবকে যতটুকু চিনতে পেরেছে তাতে ইচ্ছার বিরুদ্ধে এর মুখ খোলা অসম্ভব। তাই রোজা পুনরায় চিনতে পেরেছে তাতে ইচ্ছার বিরুদ্ধে এর মুখ খোলা অসম্ভব। তাই রোজা পুনরায় নিজের পথে অগ্রসর হলো। আমার বাড়ির ঠিকানা যেমন আপনার কাছে আছে, তেমনি নিশ্চয়ই কেবি গ্রুপের কাছেও আছে। নিহাত চলে গিয়েছে, তার অর্থ এই নয় যে তারা নতুন কাউকে পাঠাবে না। কোথায় যাচ্ছে জানি না, কিন্তু অন্তত এ বাড়িতে থাকা আমার জন্য নিরাপদ নয়। আপনি বাড়িতেই ফিরবেন, অন্তত আজকের রাতের জন্য হলেও। আসমানের বক্তব্য শুনলেও প্রথমবার প্রয়োজন বোধ করল না রোজা। ঠিক তখনই দানবটির দীর্ঘ বাক্য ভেসে এলো তার কানে, এবং আপনার সাথে আমি থাকবো। সম্পূর্ণ বরফখণ্ডে পরিণত হলো রোজা। সামান্যতম নড়াচড়া করতেও সক্ষম হলো না। সে কি আদৌ ঠিক শুনছে নাকি তার মস্তিষ্কের কল্পনা? ঘড়ির কাঁটা বর্তমান সময় নির্দেশ করছে 12:20। বাইরে ইতিমধ্যে আসন্ন ঘূর্ণিঝড়ের কারণে বজ্রপাত শুরু হয়েছে। তার থেকে থেকে ঝলকানিতে চমকিত হয়ে উঠছে সমস্ত আকাশ, তার সাথে মৃদু মেঘের গর্জন। ভবনের সিঁড়িতে যখন রোজা পা রাখলো তখন মনে প্রাণে একটাই প্রার্থনা করতে লাগলো, যেন কিছুতেই বাড়িওয়ালের মুখোমুখি না হয়। তার অনুসরণ রয়েছে নির্বাক আসমান। সিঁড়ি বেয়ে উঠতে উঠতে রোজার আতঙ্ক বস্তুতে পরিণত হলো। সিঁড়ির মুখে সম্মুখে বাইরে দাঁড়িয়ে অবস্থান দেখতে পায় পা চিবোচ্ছে বাড়িওয়ালি। রোজা এবং আসমানকে দেখে তার গোলগাল চোখ জড়িয়ে রীতিমতো কপালে গিয়ে ঠেকল। আন্টি, আপনি যা ভাবছেন তা না। অতর্কিতে বলে বসল রোজা। যদিও মহিলাটি একটিও প্রশ্ন করেনি, তাতে যেন পুনরায় তেলে বেগুনে জ্বলে উঠল সে। বের হ, এক্ষুনি তুই বের হবি আমার বাড়ি থেকে। তার চেঁচিয়ে ওঠার শব্দে আশেপাশের ফ্ল্যাট থেকে লোকজন বের হতে লাগলো। সবাই হতভম্ব হয়ে রয়েছে। রীতিমতো লোক জড়ো করে ফেলেছে বাড়িওয়ালি বাজ খায় কণ্ঠস্বর। লজ্জায় রোজা নিজের জায়গায় দাঁড়িয়ে থাকতে পারছে না, আঁকড়ে ধরে রেখেছে রেলিং। রোজা, তুমি? আমি ভাবিনি তুমি এমন। এই সম্পূর্ণ ভবনে একমাত্র এক মহিলা না রোজাকে স্নেহ করত। সেও যখন এই কথা বলল তখন রোজা না পারতে বলে উঠল, না আন্টি, বিশ্বাস করুন। খদ্দের ধরে এনে আবার বড় বড় কথা। কি বলবে তুমি এখন? আমার খালাতো চাচাতো ভাইয়ে। বাড়িওয়ালি তেজিস ভঙ্গিতে প্রশ্ন ছুড়তে হঠাৎ অগ্রসর হলো আসমান। একদম নির্বাক কণ্ঠে জানালো, স্বামী। প্রকৃতির এমনই লীলা খেলা যে ঠিক এই সময়ে অদূরে একটি বাজ পড়ল। শব্দ তরঙ্গ প্রকম্পন খেলিয়ে দিল সম্পূর্ণ সিঁড়িঘর জুড়ে। সকলে ভাবরুদ্ধ হয়ে চেয়ে রইল আসমানের দিকে, এমনকি রোজা নিজেও। স্বামী? রোজার স্বামী? কবে বিয়ে হলো ওর? আজকেই, পুনরায় উচ্চারণ করলো আসমান। তার ভঙ্গি এতটাই পরনাহীন যে তাতে রোজা ঈর্ষাদ কম্পিত হয়ে উঠল। অপরদিকে সিঁড়িঘরে জড়ো হওয়া সকলের পলকহীন দৃষ্টিতে চেয়ে রইল আসমানের দিকে তখনও ফ্যালফ্যাল করে চেয়ে রয়েছে কয়েক জোড়া হতচকিত দৃষ্টি। কট্টর বাড়িওয়ালা পর্যন্ত বিষয়টি হজম করতে 40 সেকেন্ডের মতো সময় নিলেন। তারপর নিজের চর্বিযুক্ত শরীরে কোমরে হাত দিয়ে মাপা দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, রসিকতা করা হচ্ছে আমার সঙ্গে? নির্বাক আসমান, এই ছেলে, তোমার মতলবটা কি? ধরা পড়ে এখন উল্টোপাল্টা কারণ দর্শনা হচ্ছে? এবারেও নীরব আসমান, তাতে বাড়িওয়ালি যেন সুপ্ত অগ্নিয়গিরি অগ্নুৎপাতের ন্যায় উদ্গীরিত হয়ে উঠলেন। স্বামী, বিয়ে হয়েছে আজকে? হ্যাঁ।
অবশেষে আসমানের হিমশীতল কণ্ঠস্বর ধ্বনিত হলো। একমাত্র বাড়িওয়ালি বাদে উপস্থিত প্রতিবেশীগণ আসমানের অবয়ব লক্ষ্য করে প্রশ্ন করা থেকে বিরত থাকলেন। সামনে ব্যক্তিকে তাদের রীতিমতো বিনা কারণে কেমন ভীতিকর মনে হচ্ছে। অদ্ভুত একটা প্রভাব আছে তার মাঝে, অশুভ এক প্রভাব, যার দরুন কেউ চাইবে না এর সঙ্গে ঝগড়ায় ভিড়তে। বাড়িওয়ালি নিজেও বোধ হয় এতক্ষণে ব্যাপারটি টের পেল, তাই তার কণ্ঠস্বরে তেজ ক্রমশই নিম্নসায় হয়ে এলো। আজকে বিয়ে করেছো? কোথায়? কাজী অফিসে। কাবিননামা? বন্ধুর কাছে। বন্ধুর কাছে কেন? কৈফিয়ত দেওয়ার প্রয়োজন বোধ করছি না। বাড়িওয়ালি থতমত খেয়ে গেল। এমন কাটা কাটা জবাব দেওয়া কোনো মানুষের মুখোমুখি সে আজ পর্যন্ত হয়নি। শাড়ি দিয়ে চেপে ধরতে এই ছেলে প্রয়োজনের অতিরিক্ত একটা শব্দ উচ্চারণ করবে না। শড়ি দিয়ে চেপে ধরলেও এই ছেলে প্রয়োজনের অতিরিক্ত একটা শব্দ উচ্চারণ করবে না। প্রয়োজনের অতিরিক্ত আবার কি? এ তো প্রয়োজন কথাটুকু ঠিকমতো বলে না। রোজার দিকে কৌতূহলী দৃষ্টিতে চাইল সকলে, যেন এখন একমাত্র সেই তাদেরকে এমন এক অপ্রীতিকর পরিস্থিতি থেকে উদ্ধার করতে পারে। এতক্ষণ বাকরুদ্ধ হয়ে থাকা রোজা নিজের উপর সকলের দৃষ্টি অনুভব করে যেন ঘর থেকে বের হলো। আসমানকে স্পর্শ করতে গিয়েও সে করল না। হাত সরিয়ে নিয়ে বাকিদের দিকে ফিরে জোরপূর্বক হাসি ফুটিয়ে জানালো, হ্যাঁ হ্যাঁ, আজকে বিয়ে হয়েছে আমাদের, প্রেমের বিয়ে। অত অনুষ্ঠানের সুযোগ ছিল না, তাই কোর্ট ম্যারেজ করেছি আপাতত। নাম কি এর? কি করে? বাড়িওয়ালি যেন এরপরও নাছুরবান্দা। তাতে তার উপর সমস্ত অগ্রসর হারিয়ে আসমান সম্পূর্ণ পিছিয়ে ঘুরে গেল। রোজার দিকে চেয়ে বলল, আমার ভীষণ ক্লান্ত লাগছে, ঘুমাবো। এই ছেলে, তোমার সাহস কিভাবে হয়? বলে বাড়িওয়ালি আসমানের কাঁধে নিজের হাত বসাতে যাচ্ছিলেন। উদ্দেশ্য তাকে জোর করে নিজের দিকে ঘোরানো, কিন্তু অগর্বিত রোজা তার বাহু মাঝপথেই পাকড়াও করে করল। নির্মল রোজার দৃষ্টিতে ক্ষণিকের জন্য জ্বলে উঠল দুঃসাহসের অগ্নিশিখা। আন্টি, আমি আপনার ভাড়াটিয়া, পালিত কুকুর বিড়াল নই। আমি টাকা দিয়ে আপনার ঘরে থাকি। দেরি করতে হয়তো ভাড়া পরিশোধ করেছি ভাড়া পরিশোধ করেছি, কিন্তু কোনোদিন 1 টাকাও কম দেয়নি। হতবিম্বল বাড়িওয়ালির হাতটি ঝটকা দিয়ে সরিয়ে নিল রোজা। যেহেতু টাকা দিয়ে থাকি, ঘরটা আমারই, অন্তত কন্ট্রাক্ট তেমনই বলে, এবং আমার বাড়িতে আমি আমার স্বামীকে নিয়ে আসতেই পারি। তাতে তাকে এত জেরার মুখে পড়তে হবে কেন? এক অস্বস্তিকর নীরব নেমে এলো সম্পূর্ণ সিঁড়িতে। শুধুমাত্র বাইরের প্রকৃতিতে প্রবাহিত ঝোড়ো হাওয়া শস্য শব্দ ভেঙে আসছে। সিঁড়ি পেয়ে উপরে উঠল রোজা। আপনি আমাকে এই মাসের মধ্যে বাড়ি ছেড়ে দিতে বলেছেন, দেব, কিন্তু লোক জড়ো করে আমাকে অপদস্থ করার প্রচেষ্টা আমি একবার মেনে নিল, দ্বিতীয়বার ব্যবস্থা নিতে বাধ্য হব। কি ব্যবস্থা? বাড়িওয়ালা উচ্চারণ করার আগেই এবার বাকিরা হস্তক্ষেপ করলো। রোজার স্নেহময়ী আন্টি মহিলাকে ধরে বললেন, আচ্ছা আপা, বাদ দিন না। আজকালকার ছেলে মেয়ে হয়তো পরিবারের অজান্তে বিয়ে করেছে, দুজনেই ক্লান্ত, তাদের যেতে দিন। আর এমনিতেও রোজা তো বেশি দিন থাকছে না এখানে। তার কথা একটু শান্ত হলেও গুইসাপের মতোই ফোঁসফোঁস করতে থাকলো বাড়িওয়ালি। অপরদিকে আন্টি রোজাকে উদ্দেশ্য করে চোখ টিপে দিয়ে জানালেন যে তিনি সামলে নেবেন। রোজা যেন আসমানকে নিয়ে ঘরে চলে যায়। হলো তাই, আসমান সিঁড়ি পেয়ে উঠতে লাগলো। তবে শেষ মুহূর্তে সে বিড়বিড় করলো, উটনি মহিলা। এই, কি বললে তুমি? বাড়িওয়ালি পুরোনায় গর্জে উঠছিল, কিন্তু তার আগে আসমানকে পেছন থেকে ঠেলে হনহন করে উপরে উঠে গেল রোজা। সিঁড়ি ঘরে প্রতিধ্বনি হলে বাড়িওয়ালির কণ্ঠস্বর, কালকেই তুই আমার বাড়ি থেকে বের হবি রোজা, আর কোনো সময় দেওয়া যাবে না। মনুষ্যত্বের খাতিরে এই ঝড়ের রাতে ঘর ধরে রাস্তায় নামিয়ে দিচ্ছি না, মনে রাখিস। একটা দীর্ঘশ্বাস ফেলে শুধু রোজা আসমানকে নিয়ে ভেতরে ঢুকে রোজা দরজা আটকে দিল। তারপর ধপ করে বসে পড়ল টেবিলের পাশে রাখা একমাত্র চেয়ারটিতে। 2 হাত মাথায় ঠেকিয়ে চোখের কথা বুঝে ভাবনার জগতে পাড়ি জমালো সে। অপরদিকে আসমান ধীরে ধীরে নজর বোলাতে আরম্ভ করলো চারদিকে। একটি মাত্র কক্ষ, তার সঙ্গে রয়েছে অ্যাটাচ বাথরুম এবং কিচেন বা রান্নাঘর বলতে শুধু ছোট্ট একটি স্থান, তাতে একজন মানুষ আরামদায়কভাবে কাজ করতে পারে কিনা সন্দেহ। কক্ষে আসবাবপত্রের সংখ্যায় অত্যন্ত নগণ্য। একটি মাত্র চৌকি, প্লাস্টিকের টেবিল এবং চেয়ার, একটি কাপড় চোপড় রাখার আলমারি এবং ছোটখাটো ব্যাগপত্র ব্যতীত আর কিছু নেই বললেই চলে। তবে একটি মাত্র আসবাব আসমানের দৃষ্টি কাড়ল।
কার্ডবোর্ড দিয়ে তৈরি মাঝারি আকৃতির একটি সেলফের মতন, যাতে ভর্তি রয়েছে বিভিন্ন ধরনের বই পুস্তক। স্থানটি যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, যত্ন নেওয়া হয় বোঝাই যাচ্ছে। আসমান চৌকিতে বসতেই পুনরায় কাঠ ক্যাচ ক্যাচ শব্দ করে উঠল। তাতে নিজের ভাবনায় দুনিয়া থেকে বাইরে পদার্পণ করল রোজা। যেন এতক্ষণে এই কক্ষে সে নিজে বাদে অন্য কারো উপস্থিতি সে আবিষ্কার করেছে। সহসায় বাস্তবতা আঘাত করলো যেন তাকে। সে কি করেছে? এক দানবকে নিয়ে এসেছে তার সঙ্গে রাত কাটাতে। কি আশ্চর্য! এমন সিদ্ধান্ত নিতে রোজার একবারও বুক কাঁপল না। ঠিক তার অবদ্ধ কক্ষে তারই চৌকির উপর নিঃশব্দ বসে আছে পিচাসটি। যদিও নড়াচড়া নেই, তবুও তার অশুভ কালোয় আবৃত শরীর এবং রক্ত পিশাচুর দৃষ্টি পরাবাস্তবের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। এর সঙ্গে একটি কক্ষে একটি গোটা রাত কিভাবে অতিবাহিত করবে রোজা? মানুষের যখন দেওয়ালে পিঠ ঠেকে যায়, তখন সে কত কিছুই না করতে বাধ্য হয়। এই যেমন হরিণ ফাঁদে পড়ে বাঘের কাছে সাহায্য চাই।